ইরানের হামলা আতঙ্কে খাবারের ট্রাকে লুকিয়েছিলেন ট্রাম্প, ফাঁস করল আমেরিকার গণমাধ্যম। কোথায় কি হয়েছিল সেদিন? ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়ায় 169 ছাড়িয়েছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 1600-এরও বেশি ভবন। লন্ডনে আমিরাতের প্রধানমন্ত্রীকে হেনস্থা, ভিডিও ভাইরাল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড, কি বলল আদালত? সামরিক আর অর্থনৈতিক ক্ষমতার দাপটে বিশ্বজুড়ে ছড়ি ঘোরাতে অস্থির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যু আতঙ্কে পালাতে বাধ্য হয়েছেন, তাও আবার বিদেশের মাটিতে। ইরানের হামলার ভয়ে বিমান ছেড়ে আশ্রয় নিয়েছেন খাবারের ট্রাকে। অনেকের কাছে আকাঙ্ক্ষিত এই কাণ্ড এবার করে দেখালো ইরান, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ফাঁস করেছে খোদ আমেরিকার সংবাদ মাধ্যম। তোলপাড় ফেলা ঘটনায় পরিচয় আর অবস্থান গোপন করে আমেরিকায় ফিরে যেন খাঁচা ছেড়ে উড়াল দেয়া প্রাণ হাতে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় হয়েছে এমন কাণ্ড? ঘটনাবহুল ওই দিনে ইরান আতঙ্কে কতটা নাজেহাল হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প? ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা আর চৌকস গোয়েন্দা তৎপরতার ঝলক দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারো কারো কাছে এটি অতিকথন মনে হলেও সম্প্রতি এমন নজির দেখালো তেহরান। দাম্ভিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয়ে তুরস্ক থেকে লুকিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার ঘটনা প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রেসিডেন্ট ট্রাম্পের যাতায়াতের জন্য আছে বিশেষভাবে তৈরি সুরক্ষিত বিমানবহর এয়ারফোর্স ওয়ান, যার সাথে থাকে কঠোর নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য হামলা মোকাবেলার বিশেষায়িত নানা ব্যবস্থা। ইরানের হুমকির সামনে সেই বিশেষ নিরাপত্তায় যেন আর ভরসা রাখতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। যেই ইরানকে উঠতে বসতে যুদ্ধের ময়দানে তুলোধুনো করার মিথ্যাচার করে বেড়াচ্ছেন, সেই ট্রাম্পই এখন ইরানের ভয়ে পরিচয় গোপন করছেন বিদেশ যাত্রায়। নির্ধারিত বিমান ছেড়ে উঠছেন ভিন্ন বিমানে। ইরানের হুঙ্কার ঠিক কতটা কাঁপন ধরিয়েছে মার্কিন প্রশাসনে। চটকদার গাল গল্প আর যেন ধূপে টিকছে না। যুদ্ধ আর বুদ্ধি সব জায়গায় ইরানের কাছে ধরাশয়ী মার্কিন প্রেসিডেন্ট, যা কোনো রাগঢাক না রেখে নিয়মিত ফাঁস করে দিচ্ছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম। একে একে প্রকাশ্যে আসছে আমেরিকার হেরে যাওয়ার গল্প। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে কিভাবে তুরস্কে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে ভয়ে নিজের সুনামধন্য এয়ারফোর্স ওয়ান ছেড়ে গোপনে খাবার সরবরাহের ট্রাকে করে পালিয়ে অন্য ছোট বিমানে করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 8 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারার অ্যাসেনবোগা বিমানবন্দরে নাটকীয়ভাবে বদলে দেওয়া হয় ট্রাম্পের ফেরার পরিকল্পনা। প্রথমে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু কিছুক্ষণ পরই শুরু হয় গোপন তৎপরতা। এয়ারফোর্স ওয়ানের পাশে থাকা একটি ক্যাটারিং বা খাবার বহনকারী কন্টেনার ট্রাকে করে গোপনে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেই ট্রাক সরাসরি যায় অপেক্ষায় থাকা ছোট সামরিক বিমান C-32 এর কাছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের একটি অংশ এবং সংবাদ মাধ্যমকেও এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন, কিন্তু বাস্তবে খাবার বহনকারী ট্রাকের আড়ালেই বদলে যায় প্রেসিডেন্টের বিমান। আর এই গোপনীয়তার পেছনে ছিল ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকির বিষয়টি সামনে আসার পরই ট্রাম্পের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। মূলত ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধের হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এখানেই সামনে চলে আসলো কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটিকে ঘিরে নিরাপত্তা আর সুরক্ষার বড় প্রশ্ন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো নতুন বিমানটিতে একই ধরনের সামরিক নিরাপত্তা ব্যবস্থা নেই। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন রয়েছে। আর এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উদ্বেগ যে কতটা গভীরে। ফলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একজন মার্কিন প্রেসিডেন্টের বিমানযাত্রার রুট পর্যন্ত বদলে দিতে হচ্ছে। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি। সেই দেশের প্রেসিডেন্টকেই যদি একটি খাবারের ট্রাকের আড়ালে বিমান বদল করে নিরাপদে সরিয়ে নিতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, ইরানের সামরিক সক্ষমতা ও সম্ভাব্য হামলার আশঙ্কাকে ওয়াশিংটন ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে। ইরানের সম্ভাব্য পাল্টা আঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলেছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। এদিকে ইরানের সাথে আলোচনা ছাড়া এই ঘটনাবহুল হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে থাকার একতরফা দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সাথে বৈঠক করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সর্বোচ্চ নেতা। মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে দাবি করেছেন, হরমুজ প্রণালী থেকে ইরানের পেতে রাখা মাইন সরানোর কাজ করছে মার্কিন বাহিনী। এ সময় তিনি দাবি করেন, হরমুজ মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইরান এতদিনের যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করে আসলেও এবার উল্টো ক্ষতিপূরণ চেয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, গত 50 বছরে ইরানের হামলায় নিহত মার্কিন
নাগরিক ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত তেহরানের। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে 7 ঘন্টা বৈঠক করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৈঠকে শেষে পেজেশকিয়ান জানিয়েছেন সুস্থ আছেন মোস্তফা এবং তিনি পুরো জাতিকে একতাবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদলের কারণে চিহ্নিত শত্রু ইসরায়েলের অন্দরমহলে শুরু হয়েছে গুঞ্জন। শত্রু মহলে ছড়িয়ে পড়া উদ্বেগ, কপালে পড়ছে চিন্তার ভাঁজ। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ডিক্রি জারি করে জেনারেল স্টাফ, IRGC এবং বাজিস ফোর্সে 6 জন সিনিয়র কমান্ডার নিয়োগ দেওয়ার পর থেকেই এমন তোলপাড়। বিশেষ করে মোহসেন রেজিয়াকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্ব দেয়া ভাবিয়ে তুলছে তেল আবিবকে। তাকে ঘিরে এমন আতঙ্কের কারণ কি? যুদ্ধ চলাকালে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের রদবদল যে কোনো দেশের জন্যই একটি বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তবে সেই ঝুঁকি নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন এক ডিক্রির মাধ্যমে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব পুনর্গঠন করলেন তিনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও 5টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। 9 আগস্ট ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমিরাস হায়দারিকে তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমেদ ওয়াহিদিকে IRGCর সর্বাধিনায়ক এবং মোস্তফা ইজাদিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে। ওয়াগের জোগলাদারকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তফা খামেনি। এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় মোস্তফা বলেন, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ ওয়াগের জোগলাদার, আপনার মূল্যবান অভিজ্ঞতাকে বিশেষ বিবেচনায় এনে আমি আপনাকে আমার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলাম। এদিকে সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে মোহসিন রেজাইয়ের নিয়োগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। মোহসিন রেজাই 1981 থেকে 1997 সাল পর্যন্ত IRGCর প্রধান ছিলেন। তার নেতৃত্বের সময়ের একটি বড় অংশ জুড়ে ছিল 1980-র দশকের ইরাক ইরান যুদ্ধ। এই যুদ্ধের পুরোটা সময় তিনি মাঠ পর্যায়ে ইরানি বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। ফলে সামরিক কমান্ড এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তার চেয়ে বেশি এই মুহূর্তে ইরানের খুব কম নেতারই আছে। তারপর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন রেজাই। গত মার্চে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর তার রাজনৈতিক উপদেষ্টা হন রেজাই। তবে রেজাই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত প্রোফাইল হিসেবে পরিচিতি পান 1994 সালে। সে বছর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নাম উঠে আসে। এরপর 2007 সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ফলে এমন একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিত্বকে দেশের শীর্ষ নিরাপত্তা প্রধানের পদে বসানো পশ্চিমা বিশ্বের জন্য তেহরানের একটি বড় রাজনৈতিক বার্তাও বটে। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে সংকটময় পরিস্থিতিতে নীতিগত সিদ্ধান্ত বা রণকৌশল কেবল খাতা কলমে না রেখে তা অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করতে চাইছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের এই চরম মুহূর্তে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এমন কিছু মানুষকে পাশে চেয়েছেন যারা যে কোনো কঠিন সময়ে সামরিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। কলম্বিয়ার 7.4 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 200 ছাড়িয়েছে, আহত 600-এরও বেশি, নিখোঁজের সংখ্যা 3000-এরও কাছাকাছি। এমন পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের স্থানীয় সময় সোমবার সকাল 7:30 দিকে আঘাত হানে ভূমিকম্পটি। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশে 103 কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ার শত শত মাইল বিস্তৃত এলাকা জুড়ে এটি অনুভূত হয়। হতাহতের বেশিরভাগই কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরার শহরে। ভ্যালে দেল কাউকা অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে 1066-টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ধসে পড়েছে কমপক্ষে 165টি ভবন। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের জন্য অনেকটা সময়ের সাথে যুদ্ধে নেমেছেন স্বেচ্ছাসেবক আর উদ্ধারকর্মীরা। উদ্ধার তৎপরতা গতিশীল করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে দেশটির বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করেছে সরকার। দেশ ছেড়ে পালানো সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ছোট ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মানবতাবিরোধী অপরাধে দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক সাবেক প্রধান
প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধে সংগঠিত অপরাধের দায়ে তাদের এই সাজা দেওয়া হলো। মঙ্গলবার রাজধানী দামেস্কের ফৌজদারি আদালত পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দোষী সাব্যস্ত করে। এছাড়া আতেফ নাজিবকে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে রাশিয়া অবস্থান করেছেন বাশার আল আসাদ। রায় পড়ার সময় আদালত জানিয়েছে 2011 সালে দারা প্রদেশে সরকারি নির্যাতনগুলো মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারার নেতৃত্বে দেশটির বিদ্রোহীরা 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারকে উচ্ছেদ করলে রাশিয়ায় চলে যান তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে আছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। লন্ডনের রাস্তায় হেনস্থার শিকার হচ্ছেন, গালাগাল শুনেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সাহস করে এমন বিতর্কিত কাণ্ড ঘটান সুদানের এক নাগরিক। এরই মধ্যে ভাইরাল হয়েছে তাদের তুমুল বাকবিতণ্ডার ভিডিও। ক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ, সুদানের গৃহযুদ্ধে ইন্ধন দিয়েছে আবুধাবি। এতে নতুন করে আলোচনায় সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতি, সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে কেন এত বিতর্ক। লন্ডন সফরে গিয়ে অপমানজনক পরিস্থিতিতে পড়েছেন দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সুদানে চলমান ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা নিয়ে এক সুদানি নাগরিক প্রকাশ্যে তাকে অপমান ও গালাগালি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মাকতুম ও তার সফর সঙ্গীরা লন্ডনের অভিজাত নাইটস ব্রিজ এলাকার রাস্তায় হাঁটার সময় তাদের উদ্দেশ্যে ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন। প্রতিবাদকারী ওই ব্যক্তির অভিযোগ, আমিরাত সুদানে গৃহযুদ্ধ ও গণহত্যায় জড়িত, তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। এক পর্যায়ে মাকতুমের সফরসঙ্গী এক ব্যক্তি ওই সুদানি নাগরিকের দিকে তেড়ে যান এবং অশালীন ও বর্ণবাদী ভাষায় গালিগালাজ করেন। ভিডিওতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার দৃশ্য দেখা যায়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সুদান যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা উস্কে দিয়েছে এটি। এই ঘটনার জেরে লন্ডনে আমিরাতের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি কেন তাও আলোচনায় এসেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান লন্ডনে মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার বৈঠককে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও অভিন্ন মূল্যবোধের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়। এর পরপরই লন্ডনের রাস্তায় সুদানি নাগরিকের তোপের মুখে পড়ার ঘটনাটি কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।